আর এটা হচ্ছে আমার সেই সুগার গ্লাইডার। একটা খামার গুছিয়ে আনতে অনেক সময় লেগে যায়, অভিজ্ঞতার অভাব, নানান রোগ ব্যাধি, আরো অনেক কিছু। কিন্তু একটা গোছানো খামার যখন নিমিষেই নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন যে একটা খামারের উপর দিয়ে কি যায়, এটা যার যায় একমাত্র সেই বলতে পারবে। আজ থেকে 15 দিন আগেও কিন্তু আমার খামারের অবস্থা এরকম ছিল। বিভিন্ন প্রজাতির হাঁস, মুরগি, ময়ূর, ফিজেন্ট, টার্কি, আরো অনেক কিছু। একটা মাত্র ভাইরাস মুহূর্তেই সব শেষ। এটা কিছুদিন আগের ভিডিও। আমি এখন আপনাদের দেখাবো এখন বর্তমান আমার খামারের অবস্থা। আসসালামু আলাইকুম। তো পুরো খামার দেখলেন আপনারা, যে পুরো খামার আমার এখন খালি হয়ে আছে। তো বেশি না, মাত্র 7-8 দিনের ব্যবধানে পুরো খামার খালি। তো এখন বিষয়টা হচ্ছে যে আহ, এই ভাইরাসটা কই থেকে আসলো। ভাইরাস আসলে আপনার বিভিন্ন কারণ হতে পারে। এখানে যারা খামারে যারা আছে, এমন হতে পারে যে ওরা যে বাহির থেকে যে মুরগি এনেছিল খাওয়ার জন্য, সেই মুরগি হয়তো এখানে রেখেছে, সেই মুরগি থেকে ভাইরাস ছড়ায় যেতে পারে। আবার আশেপাশে যেহেতু অনেক খামার আছে, সেই খামার থেকেও কিন্তু এই দেখা যাচ্ছে এখান থেকে একটা মুরগির গাড়ি গেল, সেই বাতাস থেকেও কিন্তু এটা ছড়ায় যেতে পারে। তো এই যে আমার খামার, এই খামার কিন্তু হাঁস মুরগি ভার্জিন এনিমেলস এর জন্য থাকার জন্য একটা পারফেক্ট একটা পরিবেশ। কিন্তু তারপরেও কেন এরকম হইলো, এই দেখেন এখানে আমি আশেপাশে অনেক নিম গাছ, তারপরে চারদিকে ঝাউবন গাছ, যেন ঝড় বৃষ্টির যে বাতাস সেটাও জানি না আসে। নিম গাছ লেগেছে। নিম গাছ কিন্তু আহ, পশু পাখির বডিতে অ্যান্টিবায়োটিক হিসেবে কিন্তু কাজ করে। এটা আমার একটা ময়ূরের কেজ ছিল। তো এখন কেজ খালি, কিছুদিন আগে কেজ ভরা ছিল। এটা কিন্তু আমার একটা রাজহাঁসের ঘর ছিল। এখানে বেশ কয়েকটা বক্স ছিল, প্রত্যেকটা বক্সে রাজহাঁস ডিম নিয়ে বসা ছিল। প্রায় 8-10টা রাজহাঁস ছিল এরকম, যে ডিম নিয়ে বসা ছিল। তো এখন যেহেতু অনেকগুলো রাজহাঁস মারা গেছে, তো এখন বক্স খালি। কিছু সংখ্যক রাজহাঁস আছে, 2-3টা রাজহাঁস যেগুলো ডিম নিয়ে বসা ছিল। আমার এমনও হয়েছে যে রাজহাঁস ডিম নিয়ে, ডিম পেটে রাখা অবস্থায় ডিমের উপরে তা দিতে যা মারা গেছে ভাইরাস ছড়িয়ে। যেমন আমার এই যেখানে একটা ফিমেল রাজহাঁস আছে, ওটা একটা মেল রাজহাঁস। এই ফিমেল রাজহাঁসটা কিন্তু বাচ্চা ফুটিয়েছিল, ঠিক তখনই ভাইরাস অ্যাটাক করে। তো বাচ্চাগুলো ছিল, বাচ্চাগুলো মারা গেল। কিছু সংখ্যক চীনা হাঁস আছে, আর এই যে আপনার কিছু বেইজিং হাঁস আছে। এখন আরো ছিল, আমার চীনা হাঁস ছিল প্রায় 30-40টার মতো। এখন আমার মনে হয় 6-7টা হবে, আর বেইজিং আছে 3-4টা। এই পুরো খামার এখন বলতে গেলে খালি হচ্ছে। আমার একটা মুরগির কেস ছিল, এখন পুরো কেস খালি। তো আসলে সবচেয়ে বড় কথা কি, আপনি বার্ডস এন্ড এনিমেলস নিয়ে কাজ করবেন, কিন্তু বার্ডস এন্ড এনিমেলস নিয়ে কাজ করতে গেলে আপনার যদি এটা যে যখন কোনো এনিমেলস, লাইভ এনিমেলস মারা যায়, এটা সহ্য করার ক্ষমতা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে কি হবে, আপনি এফেক্টেড হলে ওই বাকি যে এনিমেলস গুলো যেগুলো ছিল সেগুলোর উপরে কিন্তু সেম এফেক্টটা যায় পড়বে। কারণ আপনি দুশ্চিন্তা থাকবেন, আপনি আপনি আপনার মন খারাপ থাকবে, তখন কি হবে, ওই এনিমেলস গুলোর উপরে ওই পরিচর্যাটা ওরা ঠিক মতো পাবে না। তখন কিন্তু পুরো খামারটাই, পুরো জিনিসটাই কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো অনেকে ভার্জিন এনিমেলস পছন্দ করেন, কিন্তু এটা সহ্য করার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। যেমন আমার ময়ূর মারা গেছে, আমার কেমন লাগছে, শুধু ময়ূর না, তো আমার তো প্রায় 250-300 হাঁস মুরগি মারা গেছে, যেটা আমি ভিডিওতে বলি নেই, এর আগের ভিডিওতে। তো 250-300 হাঁস মুরগি মারা যাওয়ার পরে আমার মানসিক অবস্থা কিরকম থাকতে পারে। কিন্তু তারপরও হ্যাঁ, এটা সত্য কথা যে আমি খামারে আসি নাই। আমি, আমার মনে চাচ্ছিল না যে আমি এসে এমটি খামার পাবো, আমার দেখলে মন খারাপ হয়ে যাবে। তো আমি কি হলো, যেহেতু আমার এখানে একটা রুম আছে, যে রুমের ভিতরে অনেকগুলো আপনার পাখি টাকি আছে, তারপর র্যাবিট, সুগার গ্লাইডার, হেজক, এগুলো আছে, আমি ওই পর্যন্ত থাকতাম, আমি এর বাইরে যেতাম না। কারণ আমার হাঁস মুরগি গুলো কিন্তু এ- এইটার ওই পাশে যে কিন্তু ওরা হাঁটা চলা করতো। এই হচ্ছে এটা সাইজ। এটা কিন্তু একটা ফিমেল, ফিমেলের মাশাআল্লাহ সাইজটা অনেক বড়, এটা হাতের থেকেও বড়। এটা হচ্ছে আমার এই যে হেজক ছিল, হেজকের যে বেবি গুলো, এটা কিছুদিন আগে বেবি গুলো হয়েছে। দেখেন একদম কদম ফুলের মতো গোল হয়ে বসে আছে। কে বলবে যে এটা একটা হেজকের বাচ্চা?
এই যে আমি হাতে নিয়ে দেখেন, এই দেখেন। আর এটা হচ্ছে আমার এই কিছুদিন আগে যে আমার হল্যান্ড লবের বেবিগুলো হয়েছিল, বেবিগুলো দেখেন বাচ্চাগুলোর কি অবস্থা। এই তো এখন চোখ ফুটেছে, কিন্তু এখনো ওরা নিজেরা ফিডিং করতে পারে না একা একা। এই হচ্ছে। আর এটা হচ্ছে আমার সেই সুগার গ্লাইডার, যেটা এটা কিন্তু একটা মেল বাচ্চা, এখনো বয়স অনেক কম। এটাকে আমি টেম করে ট্রাই করতেছি, দেখি টেম হয় কিনা। হুম। তো এটার যে এই যে ওরা যে উড়ে, ওরা কিন্তু ঠিক এই যে এই চামড়াটা ওদের বের হয়ে আসে। এই যে এখানে দেখা যাবে কিনা আমি জানি না ক্যামেরাতে। এই যে এইটাই মেলে দেয় বাদুড়ের মতো। এটার মাধ্যমে ওরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করতে পারে। এটা ইটাটা ভাঙতে পারে কিনা। দেখেন কি অবস্থা, তাহলে বুঝেন যে হাড্ডি থাকলে কি হবে। বেঁধে রাখছি কেন জানেন তো, এই একটা কারণ। কারণ এখানে যে খামারে যে কাজ করে, এই পর্যন্ত 7-8 বার তার হসপিটাল পাঠায় দিছে। এমন হয়েছে একদিন এখানে কাজ করতেছিল, ও ওইখানে ছিল, ও গুতা মেরে এসে এই পানির মধ্যে তারা ফেলে দিছে। এটা এত পাজি। তো আমার ওই ক্যামেরাম্যানও আছে, ও ভয় পাচ্ছে। ওই তো এখানে থাকা বেশি একটা সেফ না, আমরা বের হয়ে যাই। আচ্ছা, আমার একটা হাসলি মুরগির আর কি ছিল, শেড ছিল। তো এখন হাসলি মুরগি নাই, মাত্র 2টা হাসলি মুরগি আছে, দুই ক্যামেরাটা, আর কিচ্ছু নাই আমার। বিশাল এই দোনোটাই ফিমেল, এটা এটার জন্য একটা মেল আমার আনতে হবে। তো একটা সাজানো গোছানো খামার যখন আবার এরকম খালি হয়ে যায়, এটাকে গ্রো করতে কিন্তু আবার 6 to 8 মাস সময় লেগে যায়। তো ইনশাল্লাহ এই খামার আবার গ্রো করবে, এই খামারে আবার ময়ূর থাকবে, এই খামারে আবার পূর্বের মতো সব হাঁস মুরগি থাকবে। আবারও ইনশাল্লাহ এই খামারে উট পাখিও আসবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার একটা উট পাখির কেস ছিল, হ্যাঁ। যদিও বাংলাদেশে এখন উট পাখি ইম্পোর্ট এখনো চালু হয়নি। ইম্পোর্ট ছিল, ইম্পোর্ট এখন বন্ধ হয়ে গেছে, আবার কবে পারমিশন দেয় আমি জানি না। কিন্তু উট পাখি যখনই পারমিশন দিবে, আমি অবশ্যই এই খাঁচার ভিতরে আমি উট পাখি পালবো। উট পাখির জন্য হাইট এতটুকু হলে যথেষ্ট, কিন্তু ফর দ্য সেফটি পারপাস আমি কেসটাকে এত বড় দিয়েছি, যার কারণ উট পাখি অনেক সময় উপর থেকে মানুষদেরকে অ্যাটাক করে, যেন গলা বের করে উপর দিয়ে অ্যাটাক না করতে পারে, এই জন্য আমি কেসটার হাইটটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। আর এটা উট পাখির জন্য শেড ছিল, এখন উট পাখি নেই, যেহেতু ওখানে আমার কিছু 2টা ভুট্টি গরু আছে। তো যখন উট পাখি আসবে ইনশাল্লাহ, বাংলাদেশে যখন উট পাখি ইম্পোর্ট আবার চালু হবে আগের মতো করে, আমি আবার উট পাখি আনবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।